এই হচ্ছে গড় দরওয়াজা। এই মুহূর্তে প্রচুর হাওয়া চলছে, জানি না ঝড় উঠেছে কিনা। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বিরসা মুন্ডা হল্ট। এটা কিন্তু একটা স্টেশন, একদম জঙ্গলের মাঝখানে। এক্সট্রিম অফরোড হয়ে গেল আজকে। আমার মনে হয় আমরা হারিয়ে গেলাম নাকি। সো আমরা এই মুহূর্তে চলে এলাম কোথায়, গড় দরজা। এটাকে বলে গড় দরওয়াজা। এটা বিষ্ণুপুরের রাজা যিনি ছিলেন উনি বানিয়েছিলেন। এটা মুখ্য দরজা সেই সময়কার। তো আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আরও ভালো করে আপনাদেরকে দেখাবো। তো আমার সঙ্গে চলুন আমরা দেখি ভেতরে কি আছে। এই স্থাপত্যগুলো দেখার জন্যই কিন্তু বিষ্ণুপুরে আসা। তো খুব সুন্দর লাগছে দেখতে। তো চলুন আপনাদেরকে ভালো লাগবে। এটা হচ্ছে গড় দরওয়াজার বাইরে এরকম ভিউ আছে। এই হচ্ছে গড় দরওয়াজা। এটাকে ফ্রন্ট গেটও বলা যেতে পারে, কারণ এটাই হয়তো মল্লভূম যখন নাম ছিল এখানকার, সেই সময়কার এটাই কিন্তু মুখ্য দরজা ছিল। তো সত্যি বিষ্ণুপুরে আসলে এখানে হয়তো লেখা থাকবে সম্পর্কে ডিটেলস। এটা আপনারা দেখতে পাচ্ছেন ল্যাটেরাইট পাথরে নির্মিত এই তোরণদ্বারের চূড়ায় রয়েছে প্রাচীর সহ রণসজ্জিত দুর্গশীষ। এর উভয় দিকে রয়েছে কক্ষসাহ পথ, যা খুব সম্ভবত শহরে ঢোকার মুখে চেক পয়েন্ট হিসেবে ব্যবহৃত। তোরণ সমন্বিত সংকীর্ণ প্রবেশপথটি পেরোলেই আর একটি খিলানযুক্ত তোরণের দেখা মেলে, যা আগের তোরণের সাথে যুক্ত। এর উপরে প্রাচীর সহ রণসজ্জিত দুর্গশীষ দেখা যায়। বহু পূর্বে এই দুর্গ বেষ্টিত নগরে প্রবেশ করার জন্য আভ্যন্তরীণ এই তোরণটি ব্যবহার হতো। জনমত অনুযায়ী ইহা আনুমানিক সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে রাজা বীরসিংহ কর্তৃক নির্মিত হয়েছিল এবং 1913 সালের 18ই আগস্ট BG 2063 দ্বারা এই কেল্লাটিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছে। এইখানেও আরেকটা আছে, দুটো তোরণ। এটাও কিন্তু এর সাথে, এটাও কিন্তু প্রবেশদ্বার আপনারা দেখতেই পাচ্ছেন সামনে। আর এবং এখান থেকে আপনাদের দেখাচ্ছি আমি দূরে, এই কিন্তু আরেকটা প্রবেশদ্বার। তো অসম্ভব সুন্দর কিন্তু এই বীরভূম জায়গাটি ইতিহাসের জন্য কিন্তু খুব বিখ্যাত এবং খুব সুন্দর। শীতকালে, সত্যিই শীতকালে আসলে অসম্ভব সুন্দর লাগবে দেখতে। গরমকালে ভালোই লাগছে, খারাপ লাগছে না। হাওয়া চলছে, হয়তো রোদটা কমে গেলে পরে আরো ভালো লাগবে। আমরা হয়তো যেহেতু দুপুরের দিকে এসেছি সেই জন্য একটু গরমটা বেশি আছে। বাট রাতে আসলে কিন্তু, রাতে বলবো না, রাতে তো কিছু দেখা যাবে না, মানে ইভিনিংয়ের দিকে আসলে বা বিকেলের দিকে 4টে-5টার পরে আসলে রোদটা যখন পড়ে যাবে তখন কিন্তু এই জায়গাটা আরো ভালো লাগবে। এবং যদি সঙ্গে হাওয়া চলে, কারণ চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর সবুজ চারিদিক। তোরণটিকে দেখাই, ওটা হচ্ছে মেন প্রবেশ গেট যেটা ছিল, ফ্রন্ট দরজা ওটাকে বলছিল, ফ্রন্ট গেট। এবং এটাও আরেকটি তোরণ, যেটা উভয়ের সাথে যুক্ত। মানে যখন আগে এটা মল্লভূম জায়গাটা ছিল, সেই সময় মল্লভূমের যিনি রাজা ছিলেন তিনি এই তোরণটিকে বানিয়েছিলেন, বীরসিংহ। এবং তিনি তার রাজ্যে প্রবেশ করার জন্য এই তোরণটিকে কিন্তু ব্যবহার করতো সবাই। তো রাজ্যের প্রবেশদ্বার বলতে পারেন এটা ছিল। ইতিহাস কিন্তু আমরা বয়ে চলেছি এখনো পর্যন্ত। যারা এখনো পর্যন্ত বীরভূম আসেননি, একবার তাদেরকে বলবো যে ভিজিট করুন। খুব ভালো ভালো জায়গা আছে, আপনাদের ভালো লাগবে। তো যেটা আপনাদেরকে বলছিলাম, এখানে এর ডিটেলসটা আপনাদেরকে বলে দিই। এই যে ধনুকাকৃতি খিলানে ঢাকা এই তোরণ দক্ষিণ থেকে উত্তরে বিস্তৃত। এর পূর্ব ও পশ্চিমে রয়েছে প্রাচীর সহ রণসজ্জিত দুর্গ শীর্ষ। তোরণের একদিকে রয়েছে একটি সোপান শ্রেণী, যা বহু পূর্বে তোরণ শীর্ষে ওঠার জন্য ব্যবহার করা হতো। এই সোপান শ্রেণীর বিশেষত্ব হলো এটি মানুষের গড় উচ্চতার থেকে বেশ কিছুটা উঁচু, তাই কোনো সিঁড়ি ব্যবহার করেই
এতে ওঠা যায় না। তোরণটি আনুমানিক সপ্তদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। 1914 সালের 19শে জুন BG 2351 দ্বারা এই সৌধটিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছে। এই যে যেটা এখানে বলছিলাম আমি, এই যে সিঁড়িটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই সিঁড়ি দিয়ে কেউ তোরণের ওপর উঠতেই পারবে না, কারণ এই সিঁড়িটাতে ওঠার জন্য আগে এখানে এই পর্যন্ত উঠতে হবে। তো সেই কারণেই বলছে তোরণের একদিকে রয়েছে একটি সোপান শ্রেণী, যা বহু পূর্বে তোরণ শীর্ষ ওঠার জন্য ব্যবহার করা হতো। কিন্তু এটার বিশেষত্ব যেটা বললাম, যে মানুষের যা গড় উচ্চতা তার থেকে বেশ কিছুটা উঁচু, তাই কোনো সিঁড়ি ব্যবহার করেই এতে ওঠা যায় না। তো স্বাভাবিক ব্যাপার, এখান থেকে যদি কেউ উঠতে চায় এই পর্যন্তই তো উঠতে পারবে না, কি করে ওই সিঁড়ি পর্যন্ত পৌঁছবে। তো সত্যি আগেকার দিনে কত কিছু মানে ভেবে কিন্তু তৈরি করা হতো। তো এই দুটো তোরণ কিন্তু একে অপরের সাথে কিন্তু কানেক্টেড। সেটা কিন্তু এখানে এখন আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, এই যে নিচে যে ঢালাই বা ইটের বলবো এটাকে, অ্যাকচুয়ালি এগুলো পোড়া মাটির, পোড়া ইটের তৈরি। এইখান থেকে কিন্তু ওই তোরণ পর্যন্ত, কারণ কিছুটা হয়তো এখানে মাটির নিচে রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি না এখানে, কিন্তু এই তোরণটি কিন্তু একে অপরের সাথে কিন্তু কানেক্টেড। তো সত্যি মানে আপনি ভাবুন কত বছর আগে যে এইরকম ধরনের স্থাপত্য তৈরি করা হয়েছিল। তার মানে ইঞ্জিনিয়ারিং শুধু আজকের দিনে নয়, সেই সময়ও ছিল। এবং আমার মনে হয় আজকের দিনে যারা ইঞ্জিনিয়ার, তাদের থেকে অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার সেই টাইমে ছিল যারা এই জিনিসগুলো বানিয়েছিলেন। সত্যিই যেগুলো দেখে অবিশ্বাস্য মনে হয়। এখন দেখতে পাচ্ছেন পাশ থেকে রাস্তা হয়ে গেছে গাড়ি যাওয়ার জন্য, কিন্তু এক সময় এটাই ছিল কিন্তু মল্লভূমে প্রবেশের মেন প্রবেশদ্বার। এবং একটা জিনিস ফিল করবি ভেতরটায় গেলে, যে ভেতরটা কিন্তু বাইরে থেকে দেখ ঢোক, ভেতরটা কিন্তু অনেক ঠান্ডা, কারণ এত মোটা মোটা প্রাচীর, তার জন্য কিন্তু ভেতরটা কিন্তু বাইরের থেকে অনেক ঠান্ডা। আপনাদের দেখালাম বিষ্ণুপুরের মল্লভূম যখন ছিল সেই সময়কার প্রবেশদ্বার। তো চলুন এবার সামনের দিকে এগোই। আমরা এই মুহূর্তে চলে এলাম লালিজি মন্দির টেম্পল। এটাও একদম ঠিক একটু আগেই আপনাদেরকে দেখালাম হচ্ছে প্রবেশদ্বারের ঠিক পাশেই কিন্তু এই লালিজি টেম্পল। তো আপনাদেরকে দেখাই একবার লালিজি টেম্পল। সো এই হচ্ছে লালিজি টেম্পল। সবই এখানে পাশাপাশি। আপনারা যদি বিষ্ণুপুর আসলে আপনারা এই স্থাপত্য ভাস্কর্যগুলো কিন্তু খুব সুন্দরভাবে পায়ে হেঁটেও ঘুরতে পারেন ঠান্ডার সময় যদি হয়। আর যদি গরমকালে কিন্তু আপনারা টোটো সাহায্য নিতে পারেন। এখানে টোটো আমি দেখলাম ঘোরাচ্ছে, আমি জানি না কত টাকা নেয় একবার। আপনারা দেখলেন এত সুন্দর একটা স্থাপত্য। তো এরপরে ঠিক সামনেও আরেকটা রয়েছে মন্দির বলবো না, অ্যাকচুয়ালি এগুলো সব পুরনো স্থাপত্য যেগুলো ছড়িয়ে রয়েছে, কিন্তু বীরভূমের এই বিষ্ণুপুরে। তো যারা এখনো পর্যন্ত বিষ্ণুপুর আসেননি তারা অবশ্যই আসুন। তার আগে আমার এই ভিডিওতে দেখুন, ইনফরমেশান আপনাদের জন্য রইল কীভাবে আসবেন। আমরা বাইক নিয়ে এসেছি কলকাতা থেকে, আপনি ট্রেনে করেও আসতে পারেন, আপনি বাইক কারও আসতে পারেন। প্রচুর এখানে আমি দেখলাম বিষ্ণুপুরে যথেষ্ট জমজমাট একটা শহর। এখানে প্রচুর হোটেল রেস্টুরেন্ট কিন্তু হয়ে গেছে, প্রচুর থাকার জন্য লজ আছে। তো থাকাটা কোনো বড় সমস্যাই নয় এখানে। যদি আপনারা যারা ভাবছেন, তবে অবশ্যই আমি সাজেস্ট করব শীতকালে আসুন, ভালো লাগবে। তো চলুন সামনে আর একটা স্থাপত্য আপনাদের দেখাবো। এরপরে এই মুহূর্তে আমরা আবার চলে এলাম রাধেশ্যাম মন্দির, যেটা আপনাদের জাস্ট একটু আগেই দেখালাম হচ্ছে লালজি টেম্পল। এবার আমরা দাঁড়িয়ে আছি রাধেশ্যাম মন্দিরের সামনে। তো এটাও খুব সুন্দর, সব পাশাপাশি এগুলো আছে। এগুলো দেখতে গেলে পরে কিন্তু কোনো আপনি যদি একবার রাসমঞ্চে টিকিট কেটে নেন,
তারপরে কিন্তু আপনার আর বাকি এই মন্দিরগুলোতে টিকিট দেখানোর প্রয়োজন পড়বে না। তো বাকিগুলো কিন্তু আপনি ওই একটা টিকিটেই দেখতে পারবেন। এটা একটা সবচেয়ে বড় সুবিধা, যে এইখানে এই যে মন্দিরগুলো বা এই যে ভাস্কর্য যেগুলো রয়েছে বীরভূমের ঐতিহ্য, ঠিক আছে, ইতিহাস, সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। শুধুমাত্র আপনাকে রাসমঞ্চ থেকে টিকিট কাটতে হবে। টিকিট আপনি টিকিট কাউন্টারেও কাটতে পারেন, ওখানে 35 টাকা করে কাউন্টার থেকে কাটলে, 25 টাকা করে কাউন্টার থেকে কাটলে, কিন্তু অনলাইনে কাটলে কিন্তু 20 টাকা করে। এটা একটা সবচেয়ে সুবিধা আমি যেটা দেখলাম, যে ওখানে আপনাদের স্ক্যানার আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একবার। ওখানে স্ক্যানার আছে, স্ক্যানার দিয়ে আপনি আপনার গুগল স্ক্যানার দিয়ে আপনি স্ক্যান করবেন, করলে আপনার লিঙ্কটা ওপেন হয়ে যাবে। ওখানে আপনাকে ডিটেলস দিতে হবে, দিয়ে আপনি যে কোনো ইউপিআই দিয়ে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন। ঠিক আছে, কত কাঠবিড়ালি দেখ, এই দেখ, ছোট্ট ছোট্ট। ওরা এক্সপার্ট। সো আপনাদেরকে দেখালাম হচ্ছে রাধেশ্যাম মন্দির। আমরা রাধেশ্যাম মন্দির থেকে জাস্ট বাইরে আসলাম, তো অলমোস্ট 3:10 বাজে। তো এবার আমাদেরকে কোথাও একটা লাঞ্চ করতে হবে, দেখি কোথায় করা যায়। তো লাঞ্চ করার পরে দেখবো আর আশেপাশে, কারণ আমাদেরকে এবার এখান থেকে আমাদের প্ল্যান আছে, আমরা জয়পুর ফরেস্টে আবার বিকেলবেলা একবার ঘুরবো, কারণ আসার সময় আমরা দাঁড়াইনি ওখানে। তো ওখানে কিছু ফটোশ্যুট করবো জয়পুর ফরেস্টের মধ্যে। এবং ব্রিটিশ এয়ারড্রোন যেটা আছে সেটা কিন্তু আমরা সকালবেলা গেছিলাম, প্রচণ্ড রোদ্দুর ছিল এবং কোনো লোকজন ছিল না বলে আমরা ওখান থেকে চলে এসেছিলাম। তো ওটাকে দেখবো, কারণ ওটা দেখতে গেলে আমাদেরকে অন্ধকার জায়গায় যেতে হবে, কারণ অনেকটা ভেতরে। তো আর একটা জিনিস, সবচেয়ে ভালো জিনিস যেটা আপনাদের জন্য কাজে লাগবে, সেটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। মন্দিরের ঠিক উল্টো দিকে এখানে একটা দেওয়ালের মধ্যে কিন্তু এখানে পুরো বিষ্ণুপুরের যে রুট ম্যাপ, দ্রষ্টব্য জিনিস আপনার বিষ্ণুপুরে আছে, সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। যারা এখানে আগামী দিনে আসবেন তারা কিন্তু এইভাবে প্ল্যান করতে পারেন, এই জিনিসগুলো কিন্তু এখানে দেখার মতো আছে। তো চলুন আমরা এগোই সামনে, আর দেখা যাক আর কি কি দেখাতে পারি আপনাদের। অবশ্যই বিকেলে জয়পুর ফরেস্ট দেখাবো, এবং তার সাথে দেখাবো হচ্ছে ব্রিটিশ এয়ারড্রোন, যেটা কিন্তু জয়পুর ফরেস্টের ঠিক ভেতরেই রয়েছে। ঠিক আছে, তো সঙ্গে থাকুন। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি খেতে। বেশ ভালোই দিয়েছে বল, শাল পাতায় সাজিয়ে আমরা নিয়েছি কাতলা কালিয়া, তার সাথে খুব সুন্দর করে শাল পাতায় সাজিয়ে দিয়েছে ভাত, সবজি, ডাল, দু রকম ভেজ সবজি, তার সাথে চাটনি, তার সাথে কাতলা কালিয়া। আমরা এখান থেকে খেয়ে দিয়ে যাবো হচ্ছে জয়পুর। আমরা এখানে যাওয়ার সময় দেখে গেছিলাম, দুপুরবেলা খাওয়ার জন্য আমরা ঢুকে পড়লাম এখানে। খুব ভালো লাগছে, খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এবং যে হোটেলটায় আমরা খাচ্ছি সেটার নামটাও বলে দেবো না, বিষ্ণুপুর মেন টাউনের মধ্যেই। ঠিক আছে, দেখা হবে। আমরা লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম, আমি আর জোজো দাঁড়িয়ে আছে ওখানে। তো আমরা যেখানে খেলাম, এই হোটেলটা কিন্তু খুব ভালো, শ্রী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা কিন্তু কলেজ রোডেই একদম রয়েছে বিষ্ণুপুরে। খুব ভালো খাওয়া দাওয়া, খুব রিজনেবল প্রাইস। আমরা খেলাম কিন্তু খুব ভালো, আমরা খেলাম
কাতলা কালিয়া, তার সঙ্গে বিভিন্ন সবজি ছিল, সেগুলো কিন্তু খুবই ভালো ছিল। তো আমরা খেলাম এখানে এবং প্রাইসটাও খুব রিজনেবল। কাতলা থালি কিন্তু আমাদের নিল 110 টাকা করে। তো খুবই ভালো, খাবার দাবার খুব ভালো এবং খুব একটা রিচ নয়, একদম ঘরোয়া খাবার দাবার। তো আপনারা যদি আসছেন বিষ্ণুপুরে ঘুরতে, আপনারা এই হোটেলটাকে কিন্তু কনসিডার করতেই পারেন খাওয়ার জন্য, যদি অবশ্যই ঘরোয়া খাওয়া চাইছেন। তো আমি এটার হোটেলটার লোকেশান আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে এখানে এসে কিন্তু খেতে পারেন। এবং এদের নিজস্ব রিসর্টও রয়েছে, বনশ্রী রিসর্ট, যেটা আপনার জয়পুর ফরেস্টের মধ্যে। আমি এখানে ওনার সাথে কথা বললাম, তো সেটারও আমি ডিটেলস আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে আপনারা বুকিং করতে পারেন। 2000 থেকে 2500 টাকা ট্যারিফ, যেটা ওনারা বললেন এসি কটেজে। তো চলুন, এরপরে আমরা এবার সোজা এগোবো হচ্ছে জয়পুরের দিকে, জয়পুর ফরেস্ট যাব এবং ওখান থেকে আমরা কিন্তু যাব হচ্ছে ব্রিটিশ এয়ার ড্রোনটা দেখতে, কারণ আমরা সকালে দেখতে পারিনি, প্রচণ্ড রোদ্দুর ছিল বলে এবং ফাঁকা ছিল পুরো। তো আমরা কিন্তু ওই জায়গায় এরপরে যাব, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো সঙ্গে থাকুন, আশা করি আরও ভালো লাগবে সবার। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে দিও। তো আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি লালবাগ এলাকাতে। এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা বিষ্ণুপুরের মধ্যেই, এবং আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে লালবাগ। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা কিছুটা টাইম স্পেন্ড করছি। এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বড় একটা ঝিল, এবং এই জায়গাটার নাম লালবাগ। এবং এখানে ঝিলে যদি আপনারা নৌকা বিহার করতে চান, তাহলে কত টাকা লাগছে? লাগছে 30 টাকা। একটা কিন্তু নৌকা বিহারের ব্যানার এখানে ঝোলানো রয়েছে, যার মধ্যে কিন্তু লেখা রয়েছে এটা বিষ্ণুপুর পৌরসভা এটাকে অপারেট করে, এবং এখানে ভ্রমণ মূল্য হচ্ছে 30 টাকা, খুবই কম। তো 30 টাকা দিয়ে কিন্তু আপনারা এখানে নৌকা বিহার করতে পারবেন। এবং এখানে খুব সুন্দর একটা জায়গা উপরে করা রয়েছে, যেখানে কিন্তু সন্ধ্যাবেলা এসে দাঁড়িয়ে বা বসে কিন্তু গল্পগুজব করা যেতে পারে। এবং এরকম চারিদিকে কিন্তু ঝিলের চারিদিকে এরকম ছোটো ছোটো বেঞ্চ করা আছে, যেখানে আপনারা বসতে পারেন। এবং এইখানে কিন্তু সুন্দর নৌকা রয়েছে, এই নৌকাগুলো করে এরা এখানে এই ঝিলটায় কিন্তু ঘোরায়। এখন যদিও বন্ধ আছে, যেহেতু দুপুরবেলা, তো এখন সেই নৌকা বিহার হচ্ছে না। কিন্তু যদি আপনারা কেউ এখানে এসে নৌকা বিহার করতে চান, তাহলে কিন্তু আপনারা করতে পারবেন মাত্র 30 টাকার বিনিময়ে। এবং সবচেয়ে সুন্দর জিনিস যেটা আমি এখানে দেখছি, এখানে কিন্তু জলের মধ্যে শাপলা ফুল ফুটে আছে। শাপলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি আমি জুম করে আপনাদের দেখাতে চেষ্টা করছি। খুবই সুন্দর, অসম্ভব শান্ত একটা পরিবেশ, খুবই সুন্দর। মানে এখানে আসলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো যারা বিষ্ণুপুরে আসছেন, তারা অবশ্যই একবার কিন্তু এই লালবাগটাকে দেখবেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। অসম্ভব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর, মানে প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর যে বলার নেই। লালবাগ আমি একটু আগে ওইখান থেকে আপনাদেরকে দেখালাম ঝিলের ভিউটা। আমি একবার ঝিলটাকে পুরো ঘুরে আপনাদেরকে দেখাই। খুব সুন্দর কিন্তু এখানকার পরিবেশ, লাল মাটি, এবং এখানে কিন্তু খুব সুন্দর আলোর ব্যবস্থা করা আছে। আশা করি রাত্রিবেলা আসলে খুব ভালো লাগবে। খুবই সুন্দর জায়গাটা। যদি বিকেল বেলা হয় না, এখানে হাওয়া আস্তে আস্তে রোদটা কমে আসছে, এবার কিন্তু অসাধারণ লাগবে। খুব সুন্দর একটা জায়গা, বিশাল বড় একটা ঝিল। এই জায়গাটার নাম লাল। আমি জাস্ট জায়গাটাকে এক্সপ্লোর করার জন্যই ভেতরটায় চলে আসলাম। এখানে বাইক নিয়ে আসতে পারবেন, গাড়ি নিয়েও, 4 চাকা যদি থাকে 4 চাকা নিয়েও আসতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু জায়গাটা খুব সুন্দর। এই পর্যন্ত আসলে আপনারা পুরো ঝিলটাকে কভার করতে পারবেন। ওই সামনের মোড় থেকে ঘুরে আসবে, প্রচুর শাপলা কিন্তু ফুটে আছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন শাপলা ফুলগুলো কি সুন্দর ফুটেছে জলের মধ্যে। অনেকে বোধহয় এখানে মাছও ধরছে। অনেকটা দূর পর্যন্ত আমার মনে হয় এদিকে কোনো রিসর্ট টিসর্ট আছে, যার জন্য কিন্তু এখানে লাইট লাগানো আছে, আমি জানি না, মেবি হতে পারে। তো আমরা এখান থেকে যাবো এবার ব্রিটিশ এয়ারড্রোন, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা তৈরি করেছিল এখানে প্লেন ওঠানামা করার জন্য, যুদ্ধ বিমানগুলোকে ওঠানামা করার জন্য। সেই জায়গাটা আমরা যাব এবং তোমাদেরকেও দেখাবো। আমরা সকালবেলা এই রাস্তা দিয়ে এসেছিলাম। আজকে আমি আর জোজো অনেক কিছু এক্সপ্লোর করেছি। আমরা জঙ্গলের ভেতর দিয়ে ঢুকে আমরা কিন্তু এয়ারবেসটাকে খুঁজে বার করেছি। গুগল কিন্তু কখনো কখনো ভুল দেখাচ্ছিল, এদিক ওদিক চলে গেছি, কিন্তু আমরা কিন্তু
শেষমেশ খুঁজে পেয়েছি। কি আমি ভাবছিলাম, আমি ইউটিউবে বহুবার দেখেছি, ভাবছিলাম যাওয়ার পরে কেমন লাগবে। কারণ সত্যি কথা বলতে আমাকে নর্থ বেঙ্গল বারবার টানে, পাহাড় আমার খুব প্রিয়। কিন্তু এবার বিষ্ণুপুর আসলাম, খুব ভালো লাগলো। কিন্তু বারবার একটাই কথা বলছি আমি আমার ভিডিওতে, যারা তোমরা এখানে আসবে ভাবছো অবশ্যই শীতকালে প্ল্যান করো। আইদার যদি একটু বর্ষা হয় তখন প্ল্যান করতে পারো, বাট গরমকালে আসলে কষ্ট হবে, কারণ এখানে টেম্পারেচার প্রচন্ড হাই। আমার যেহেতু সাডেন প্ল্যান, সেই জন্য আমি আজকে চলে এসেছি। তো যারা আগামী দিনে আসবেন এখানে বাইক নিয়ে, যদি গাড়িতে আসেন তাহলে হয়তো লোকাল লোক ওরা ভালো চিনবে, কিন্তু যারা বাইক নিয়ে আসবেন তারা একটু কিন্তু ঘুরপাক খাবেন। তাও আমি একবার দেখে দিচ্ছি, কারণ যদি কোনো, আমরা হয়তো জঙ্গলের রাস্তা দিয়ে আসছি বলে আমরা একটু বেশি ঘুরছি, কিন্তু যারা হয়তো মেন রোড দিয়েও কোনো রাস্তা নিশ্চয়ই এই এয়ারবেসের দিকে আসে, তো সেটা একবার দেখি, আগে এয়ারবেস পর্যন্ত পৌঁছে যাই, তারপরে। এই যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো এয়ারবেসের দিকে যাওয়ারই রাস্তা রয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। সকালবেলা আমরা এই গাছটা তলাতেই দাঁড়িয়েছিলাম। তো এটা হচ্ছে পরিত্যক্ত ব্রিটিশ এয়ারবেস, কিন্তু সকালবেলাও এসেছিলাম, তখনও এখানে কেউ ছিল না। আই হোপ, আমার মনে হয় আমরা একদম শেষ মাথা দিয়ে এসেছি। তো এটা হচ্ছে পরিত্যক্ত এয়ারড্রোম, যেখানে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্লেন নামতো। এটা কিন্তু একদম জয়পুর ফরেস্টের ঠিক মাঝখানে। তো দেখতেই পাচ্ছেন এখানে এখন যেহেতু পরিত্যক্ত, সেহেতু কিন্তু প্রচুর জঙ্গল এখানে অলরেডি হয়ে গেছে। বাট জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর, প্রচুর লোক এখানে আসে, কিন্তু আজকে জানি না, যেহেতু এই গরমকাল সেই কারণে হয়তো টুরিস্ট একদমই নেই এখানে, কিন্তু জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, বিশাল বড় কিন্তু একটা জায়গা। তো আমার মনে হয় যদি আগামী দিনে বীরভূম ডিস্ট্রিক্টে যদি এয়ারপোর্ট তৈরি করার মতো কোনো পরিকল্পনা থাকে, তাহলে কিন্তু গভর্নমেন্ট এই জায়গাটাকে কিন্তু ইউজ করতেই পারে। প্রচুর বড় কিন্তু একটা জায়গা, যদিও মাঝখানে মাঝখানে এরকম জঙ্গল হয়ে গেছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখানে কিন্তু এই মুহূর্তে, এখানে আমি আর জোজো ছাড়া কিন্তু আর কোনো রকম কোনো লোকের দেখা নেই। আমরা এই দুজন এখানে একমাত্র এসছি, যা মনে হচ্ছে। অনেক বড় এই রানওয়েটা প্ল্যান আমরা আমি দেখতে পাচ্ছি কিছু গ্রামবাসী যারা এখানে হয়তো কাজ করছে, কিন্তু এছাড়া কিন্তু আর কেউ নেই। খুব সুন্দর একটা জায়গা। এখন এই জায়গাটাকে সবাই হয়তো চাতাল হিসাবে ইউজ করে, যারা ধান টান ঝাড়ে তারা হয়তো ইউজ করে, বাট আর কিন্তু নেই। এই পর্যন্তই কিন্তু এয়ারবেস। অসম্ভব সুন্দর কিন্তু এই জায়গাটা, সেটা দেখতেই পাচ্ছ। এখানে যত সম্ভব মনে হচ্ছে এগুলো পাট পাট চাষ করে এগুলো এখানে কিন্তু এই পর্যন্তই কিন্তু এয়ারবেসটা কিন্তু শেষ। আর আমরা কোথাও যাব না, আমরা এখান থেকে এবার আবার ইউটার্ন নেবো, নিয়ে আমরা যেদিক থেকে এসেছিলাম ওদিক থেকেই বেরোবো। অনেকটাই বড় জায়গা, ডান দিকটাও দেখ কতটা লম্বা, খুব সুন্দর। এটা কি এক্সিট? এখান থেকে গেলে রোডে ওঠা যাবে। জয়পুর ফরেস্টের ভেতরে পরিত্যক্ত এয়ারড্রোন, যেটা কিন্তু ব্রিটিশ আমলে ইউজ হতো, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এইখানে কিন্তু ফাইটার প্লেন কিন্তু নামতো। দারুণ একটা ওয়েদার, দারুণ। যে গরমটা লাগছিল সেই গরমটা লাগছে না, কিন্তু আমার একটাই মনে হচ্ছে যে এবার বৃষ্টি আসবে। যদি বৃষ্টি আসে তাহলে খুব চাপের বিষয় হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। জোরে বলছে না চলো। প্রচুর কাঠবিড়ালি এখানে, প্রচুর কাঠবিড়ালি, আমি যেখানে এদিকেই দেখছি প্রচুর কাঠবিড়ালি এখানে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো অসম্ভব সুন্দর কিন্তু এই জায়গাটা, যদিও বা পরিত্যক্ত, কিন্তু এর বিউটিটা কিন্তু অসাধারণ। এই মুহূর্তে প্রচুর হাওয়া চলছে, জানি না ঝড় উঠেছে কিনা, ওয়েদারটা কিন্তু অসাধারণ লাগছে এখানে।
তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বিরসা মুন্ডা হল্ট। এটা কিন্তু একটা স্টেশন, একদম জঙ্গলের মাঝখানে। আমরা কিন্তু এই জয়পুর ফরেস্টের ভেতরে আমরা এয়ার ড্রোনটা দেখে আমরা এখান থেকে এখন ফিরছি। আমরা জয়পুর ফরেস্টের দিকে যাচ্ছি, মেন রোডের দিকে। তো আস্তে আস্তে আমরা এখানে পেলাম হচ্ছে বিরসা মুন্ডা হল্ট, এবং এখানে কিন্তু এই পুরো চারিদিকে দেখুন ঘন জঙ্গল, দেখো পুরো ঘন জঙ্গল চারিদিকে, তার মাঝখানে কিন্তু ট্রেন লাইন, এবং তার মাঝখানে বৃষ্টিতে আমি আর জোজো। তো এইখানে কিন্তু মানে আমি জানি না এই স্টেশনে কোনো টিকিট কাউন্টার আছে কি না, বা এই স্টেশনে একটাই আমি ঘর দেখতে পাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিরসা মুন্ডা হল্ট। তো সত্যি এরকম জায়গায়, প্রত্যন্ত জায়গায় রেল স্টেশন, ভাবুন এই রেল স্টেশনে যদি কেউ রাত্রিবেলা নামে ট্রেন থেকে, তার কীরকম মনে হবে? একবার কমেন্ট করে জানাবেন কারো যদি এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে। আমার তো এই জায়গাটা দেখে মনে হচ্ছে যদি রাত্রিবেলা আমি এখান থেকে ট্রেন থেকে নামতে পারতাম, তার যে এক্সপিরিয়েন্সটা হতো, কারণ কোনো আলো নেই, পুরো অন্ধকার চারিদিকে, এরকম ঘন জঙ্গল, গা ছমছমে একটা পরিবেশ, দিনের বেলায় একটা গা ছমছমে পরিবেশ। আমরা যখন যাচ্ছিলাম ওখান থেকে কোনো জনমানুষ কিন্তু নেই, আমরা এখন জাস্ট এয়ার ড্রোন থেকে ঘুরে এলাম, ওখানে আমি আর জোজো ছাড়া আর কেউ ছিল না। যদিও যেহেতু গরমকাল, আমার মনে হয় না এই সময়টা ট্যুরিস্ট এইদিকে কেউ আসে। সব হয়ে গেছে মাঝখানটা যদি জোজো একটু জুম করে দেখা ওই দিকটা, ওই দিকে যেখানটা ফগই হয়ে গেছে কিন্তু বল, মারাত্মক একটা কিন্তু এক্সপিরিয়েন্স। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম রেল লাইনের উপরে, জানি না ট্রেন আসবে কিনা, এখন ট্রেন নেই আশা করি। এখানে সারাদিন আমার মনে হয় না এত ট্রেন আসে, কিন্তু সত্যি জায়গাটা অসাধারণ জায়গা। মানে তোমরা যারা দেখবে একবার প্লিজ কমেন্ট করো এই জায়গাটা কেমন লাগছে, এবং কার কার এই জায়গাটায় রাতে আসার ইচ্ছা রয়েছে, এটা একবার জানিও। তো যদিও একবার আমি বলবো তোকে স্টেশনের ওদিকটাও দেখা, আরে কীরকম স্টেশনটা এখানে, এবং আমরা রেল লাইনের ঠিক ওপরেই দাঁড়িয়ে আছি। অসাধারণ, মানে আমি সত্যি বলছি, আমি এর আগে কোনোদিন আসিনি বিষ্ণুপুরে। সত্যি অসাধারণ জায়গা। একবার যারা যারা আমার ভিডিও দেখছো, আমি প্রত্যেককে বলবো প্লিজ একবার ভিজিট করো। বেস্ট সিজন কিন্তু শীতকাল, পারলে বর্ষাকালেও আসতে পারো। এই যে আমরা এখন ফিরছিলাম, ফিরতে কিন্তু বর্ষা এসে গেছে অলমোস্ট, আমি আর জোজো হালকা হালকা ভিজে গেছি। এটা কিন্তু আমরা খুব এনজয় করছি। তো যাই হোক, অনেকটা সময় আমরা এখানে স্পেন্ড করলাম, এবং আমরা অনেকটা অ্যাডভেঞ্চার করে ফেললাম। সকাল থেকে কিন্তু আজকে অফরোডিংই হচ্ছে, ভেতর দিয়েই যাই, ভেতর দিয়ে যাওয়াটাই বুদ্ধি। আমরা মোটামুটি আজকে এবার কোন দিক, কিধার চলেগা জয়, হ্যাঁ এদিকে রাস্তা দেখলে মনে হচ্ছে ভালো, আবার এটা দিয়ে চলে যাবো না তো কোনো ভুলভাল জায়গায়। অন্ধকার হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু গন্ডগোল হয়ে যাবে যদি ভুলভাল জায়গায় ঢুকে গেলে। না দাঁড়া 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 দাঁড়া, জুতোটা ভিজে গেল। এটাই বাকি ছিল, জুতোটা ভিজে গেছে। কোথা দিয়ে আজকে আমরা গাড়ি চালাচ্ছি। অবশেষে আমরা এলাম, জয়পুর রোডটাকে কানেক্ট করলাম। এক্সট্রিম একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল। তার মানে আমরা এখান থেকে ডান দিকে যাবো, তাই তো? তাহলে জয়পুর ফরেস্ট কি শেষ হয়ে গেল? আমরা শেষ করে বেরোলাম। এই হচ্ছে বৃষ্টি ভেজা জয়পুর ফরেস্ট, দারুণ লাগছে। বাদিকে চলে যাবে হচ্ছে বিষ্ণুপুর, ডান দিকে আমরা যাব হচ্ছে কলকাতার দিকে। ঘড়ি বলছে 3 ঘন্টা 39-49 মিনিট লাগবে আমাদের কলকাতা পৌঁছতে। লেটস সি।
তারকেশ্বরে যদি জ্যামটা না হয় তাহলে হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাব। কিন্তু সত্যি আজকে ভালো লাগলো এই ডে ট্রিপটা। কলকাতা থেকে মাত্র 130-140 কিলোমিটার দূরে এত সুন্দর জায়গা এই জয়পুর ফরেস্ট, সত্যি সুন্দর। লাস্টে বৃষ্টিটা এসে আরো বেশ ভালো হয়ে গেল। বৃষ্টিটা হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়ে গিয়ে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে, বল জোজো? বৃষ্টিটা বৃষ্টিটা হয়ে ওয়েদারটা ভালো হয়ে গেছে, হালকা ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, গরম লাগছে না আর। তার সঙ্গে জামাটাও ভেজা। দাঁড়িয়ে এখানে কিছু সুন্দর জয়পুর ফরেস্ট। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বৃষ্টি ভেজা জয়পুর ফরেস্টের ভেতরে, আমি আর জোজো। আজকে সারাদিন দারুণ আমরা কিন্তু অ্যাডভেঞ্চার করলাম। আজকে জঙ্গলে এমন এমন জায়গায় আমরা গেছি, আমার মনে হয় না এর আগে কেউ বাইক নিয়ে ওইখানে পৌঁছেছে। আর তার মধ্যে এরকম বৃষ্টিতে আমরা যখন ফিরলাম, ফেরার সময় কিন্তু বৃষ্টি, প্রচুর কাদা, জঙ্গলের রাস্তা, বিরসা মুন্ডা স্টেশন, গাড়ি স্কিড করছে মানে খুব। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে গুগল কখনো বাদিকে বলছে, কখনো ডান দিকে বলছে, কখনো জঙ্গলের ভেতর ঢুকিয়ে দিচ্ছে। সো আমরা ভাবছিলাম যে আমরা বোধহয় হারিয়ে গেলাম জঙ্গলের ভেতরে, কিন্তু না, জোজো যে রাস্তাটা একদম সেট করেছিল একদম পারফেক্ট। তো থ্যাঙ্কস টু জোজো। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু জয়পুর ফরেস্টে। এবং সবচেয়ে ভালো জিনিস যেটা, যে আজকে বৃষ্টিটা হয়ে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে এই বৃষ্টি ভেজা জয়পুর ফরেস্ট আমি কিন্তু উপহার দেবো আপনাদেরকে 2 চাকা ডায়েরিজের ইউটিউব চ্যানেলে। কত সুন্দর লাগছে, তার মধ্যে বৃষ্টিটা হয়ে কিন্তু আরও সুন্দর লাগছে কিন্তু এই রোডটাকে দেখতে। এবং চারিদিকে ঘন সবুজ জঙ্গল, তার মধ্যে জাস্ট একটু আগে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়াতে কিন্তু জাস্ট বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে এই ফরেস্টটাকে দেখতে। কারণ প্রত্যেকটা পাতা বৃষ্টি স্নাত হয়ে গেছে এবং তার রূপ কিন্তু আরও সুন্দর লাগছে, যে এই বর্ষার পরে জঙ্গলের রূপ। তো আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর জায়গা, আসুন একবার এক্সপ্লোর করুন এই জয়পুর ফরেস্ট। আমি অবশ্যই বলবো চেষ্টা করুন শীতকালে আসার। জোজো, এবার কেমন লাগলো জোজো আজকে? আজকে খুব মজা এলো অ্যাডভেঞ্চার আমার করে। আজকে জঙ্গলের রাস্তাগুলো কেমন ছিল? রাস্তাগুলো আমার হেভি লেগেছে, আর এই এয়ার বেসটা সত্যিই খুবই সুন্দর। আসার আগে মনের মধ্যে যেটা ছিল আর এসে ঘুরে যাওয়ার পরে কি মনে হচ্ছে? আসার আগে আমার কেমন হবে জঙ্গল এমনি, কিন্তু আসার পর আমি দেখছি তা তুই তো পাহাড় ভালোবাসিস। আমি পাহাড় ভালোবাসি, আর পুরো মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মতো জায়গাটা। সত্যিই তাই, মানে যারা নর্থ বেঙ্গল গেছে তারা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর দিয়ে বা শুকনা ফরেস্টের ভেতর দিয়ে যারা নর্থ বেঙ্গলে গেছে তারা জানে যে এক্স্যাক্টলি সেম কিন্তু লাগে দেখতে। এবং রাস্তাটাও কিন্তু এতটাই সিনিক। তো খুব সুন্দর আজকে আমাদের এই ট্রিপটা হলো। আমরা এই মুহূর্তে কলকাতার দিকে আমরা ব্যাক করব। তো আশা করি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। এটা একটা আমাদের ছোট্ট ডে ট্রিপ ছিল। সো বন্ধুরা, আজকে জয়পুর রাইডটা খুব ভালোভাবে এন্ড হলো, বাট আনফর্চুনেটলি ফেরার সময় বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য কিন্তু ব্লগটাকে আর ওখানে এন্ড করতে পারিনি, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল এবং রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। তো তোমাদেরকে যাওয়ার সময় ভিডিওতে দেখিয়েছিলাম যে কিছু কিছু প্যাচ প্রচণ্ড খারাপ আছে। তো ফেরার সময় যেহেতু বৃষ্টি হয়েছে আরও খারাপ হয়ে গেছিলো রাস্তার কন্ডিশন, তো আর শ্যুটটা করা হয়নি। তো জাস্ট বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে আবার চলে এলাম তোমাদের সাথে। তো আজকের আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক অবশ্যই করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনে আরও নতুন নতুন ব্লগ তোমরা পেতে পারো। তো আজকের জন্য এখানেই আমরা ভিডিওটাকে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চ্যানেলটাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং অপেক্ষা করো আমার নতুন ব্লগের জন্য। তো স্টে টিউন। আমি সুকান্ত আজকে সাইন অফ করছি। থ্যাংক ইউ, গুড নাইট।